Hello viewers, Assalamu alaikum. This is Sadia Jahanjeen and welcome to my channel Learn with Jane. আজকে আমরা পড়ব ডেডালাস গাইড রিটেন বাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এটি সাউথ এশিয়ান লিটারেচারের নতুন সংযোজন মাস্টার্সের। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। সৈয়দ মঞ্জুরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন 18 জানুয়ারি 1951 সালে সিলেটে, যেটা পাকিস্তানের ইস্ট বেঙ্গলের আন্ডারে ছিল তখন, অ্যান্ড মারা যান 10 অক্টোবর 2025 সাল ঢাকায়, এবং মৃত্যুর সময় তার বয়স ছিল 74 বছর। তিনি দীর্ঘদিন ইউনিভার্সিটি অফ ঢাকার ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। মূলত তিনি পরিচিত ছিলেন প্রখ্যাত বাংলাদেশি লেখক, সমালোচক এবং অধ্যাপক হিসেবে। তিনি মূলত ইংরেজি ভাষায় প্রবন্ধ এবং ছোট গল্প বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লেখার মধ্য দিয়ে খ্যাত অর্জন করেছিলেন। তার লেখার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শার্প সোশ্যাল ক্রিটিসিজম, অর্থাৎ সমাজের বাস্তবিক চিত্রটা তিনি ব্যঙ্গাত্মক রূপে তার লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন, আর এই কারণে বর্তমান বা আধুনিক যুগে তার লেখাগুলো খুবই প্রচলিত। সৈয়দ মঞ্জুরুল ইসলাম অনেকগুলোই অ্যাওয়ার্ডস পেয়েছেন, কিন্তু তার মধ্যে অন্যতম অ্যাওয়ার্ডস হচ্ছে বাংলা একাডেমি লিটারারি বা সাহিত্যিক অ্যাওয়ার্ড, যেটা তিনি 1996 সালে পান, এবং পরবর্তীতে তিনি 21 পদক পান 2018 সালে। ডেডালাস গাইড এই স্টোরিটি সর্বপ্রথম পাবলিশ হয় 2000 সালের দিকে, আর এটি দ্য মারম্যানস প্রেয়ার অ্যান্ড দ্য আদার্স স্টোরি গ্রন্থের অন্তর্ভুক্ত একটি গল্প। এবার আমরা ডিটেলসে আলোচনা করব ক্যারেক্টারগুলো নিয়ে। প্রথমে আলোচনা করব এই স্টোরিটার মেজর ক্যারেক্টার্সগুলো নিয়ে, এবং এই মেজর ক্যারেক্টার্সগুলোর মধ্যে সর্বপ্রথম আসে হচ্ছে ইমান আলী, যাকে নিয়ে আমাদের এই পুরো গল্পটা আবর্তিত। সেই গল্পের কেন্দ্রীয় ট্র্যাজিক একটি চরিত্র। তার বয়স আনুমানিক 14 থেকে 15 বছরের মধ্যে। সে একজন দরিদ্র কিশোর এবং সে হোসেন মিয়ার গ্যারেজে কাজ করে। ছোটবেলায় সে বাবা মা হারিয়ে ফেলেছে একটা দুর্ঘটনার মাধ্যমে, এবং পরবর্তীতে সে নিঃসঙ্গ হয়ে কোনো এক আত্মীয়ের ঘরে বেড়ে উঠেছে। এবং এই গল্পটির এক পর্যায়ে আমরা দেখব সে সম্পূর্ণ নির্দোষ হলেও তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়, এবং এক পর্যায়ে সে পুলিশের নির্যাতনেরও শিকার হয়। এই স্টোরিতে ইমান প্রেজেন্ট করেছে অপারেশন ইনজাস্টিস অ্যান্ড দ্য ডিস্ট্রাকশন অফ ইনোসেন্স, অর্থাৎ সমাজের যে নির্যাতন, যারা দুর্বল, যারা গরিব, তাদের উপর সমাজ কিভাবে নির্যাতন করছে, অবিচার চালাচ্ছে, এবং দ্য ডিস্ট্রাকশন অফ ইনোসেন্স, এই যে অবিচার এবং নির্যাতন, এর মাধ্যমে ইমানের মধ্যকার যে শিশুসুলভ আচরণ সেটা ধ্বংস হয়ে গেছে। এই জিনিসটাকে ইমান আলী এই গল্পে প্রেজেন্ট করছে। আমাদের পরবর্তী ক্যারেক্টার হচ্ছে হুসাইন মিয়া। তিনি একজন দয়ালু গ্যারেজের মালিক, এবং যিনি ইমানকে নিজের সন্তানের মতো দেখেন এবং ভালোবাসেন। যদিও তিনি কখনো কখনো ইমানের প্রতি কিছুটা কঠোর হন, কিন্তু তার ভেতরে আমরা ইমানের প্রতি একটা গভীর স্নেহ এবং ভালোবাসা লক্ষ্য করি গল্পের শেষের দিকে। এবং তার মধ্যে আমরা দেখি যে গল্পের এক পর্যায়ে ইমানকে যখন পুলিশেরা গ্রেফতার করে নিয়ে যায়, তখন তিনি প্রতিবাদ করেন এবং তিনি চেষ্টা করেন যে কিভাবে পুলিশ তাকে যেন নির্যাতন না করতে পারে সেই ব্যাপারটা উনি চেষ্টা করেন, কিন্তু আলটিমেটলি তিনি সমাজের বিভিন্ন বাইন্ডিংসের কারণে পারেন না। এই গল্পটিতে হোসেন মিয়া হেল্পলেসনেস অফ অর্ডিনারি পিপল ইন আ কারাপ্ট সোসাইটি, অর্থাৎ একটা দুর্নীতিগ্রস্ত সমাজে এমন একজন সাধারণ মানুষ যিনি কি অসহায়, এই জিনিসটা তিনি প্রেজেন্ট করেছেন। অর্থাৎ প্রতীক হিসেবে উনি এখানে একজন সাধারণ মানুষ যিনি নিরুপায় এই অন্যায় দুর্নীতিগ্রস্ত সমাজে তার প্রতীক হিসেবে কাজ করেছেন। আমাদের পরবর্তী ক্যারেক্টার হচ্ছে মুহিত ভাই, যিনি ডেইলি জনকণ্ঠের একজন স্টাফ রিপোর্টার। তিনি অনেক বুদ্ধিমান, সচেতন এবং সত্য সন্ধানী একজন ব্যক্তি। প্রথম দিকে তিনি অনেক ন্যায় বিচারের আশায় ছিলেন ইমান আলীর মামলাটার ব্যাপারে, বাট পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে সমাজের এই দুর্নীতিগ্রস্ত সমাজে বাস্তবতার চিত্রটা ঠিক আলাদা। সো তিনি এক পর্যায়ে বলেন যে পিপল লাইক আস ক্যান নট অ্যাফোর্ড টু গেট ইমোশনাল। তার এই স্টেটমেন্ট আমাদের একটি সত্য প্রেজেন্ট করে, যেমন যারা মিডিয়াতে চাকরি করে, সংবাদ মাধ্যমে, তারা চাইলেই সব কিছু প্রকাশ করতে পারে না এবং তারা ইমোশনাল হতে পারে না। আর মুহিত ভাই এই গল্পে প্রেজেন্ট করেন যে একটা কারাপ্টেড সোসাইটিতে যেখানে সত্যটা জানা সত্ত্বেও চাইলেও তিনি কোনো ধরনের পরিবর্তন আনতে পারেন না। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, যদি এই ক্যারেক্টার অ্যানালাইসিসটা আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা আমার চ্যানেলে এই ডেডালাস গাইডের উপরে সম্পূর্ণ বাংলায় একটি অডিও বুক রয়েছে, চাইলে সেটা শুনে নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এই গল্পে আমাদের নেক্সট মেজর ক্যারেক্টার হচ্ছে কালিমুল্লাহ বা দারোগা সাহেব, যিনি এই গল্পের প্রধান খলনায়ক। তিনি একজন ক্ষমতাশালী পুলিশ কর্মকর্তা যিনি দুর্নীতিগ্রস্ত, নিষ্ঠুর এবং অনৈতিক বা ইমোরাল একজন পার্সন। গল্পসূত্রে আমরা জানতে পারি যে তিনি তার গৃহপরিচারিকা বা কাজের লোক, তার বাসার, যার নাম আসমা, একটি ছোট্ট বালিকা,
তাকে মলেস্ট করেছেন এবং সে নিজের অপরাধ ঢাকার জন্য পুরো তদন্তকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে নিয়ে যান। আর এই গল্পের শেষের দিকে আমরা দেখি কলিমুল্লাহ নির্দোষ রফিক এবং ইমান আলীকে এই মামলাটার মধ্যে ফাঁসিয়ে দেন। এক কথায় কলিমুল্লাহ হচ্ছে এই গল্পে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। আমাদের নেক্সট মেজর ক্যারেক্টার হচ্ছে আসমা, যে এই স্টোরিটার সবচেয়ে করুণ একটি চরিত্র। সে হচ্ছে একটি দরিদ্র কিশোরী একটা মেয়ে যিনি কলিমুল্লার বাড়িতে কাজ করেন। আর গল্পসূত্রে আমরা জানতে পারি আসমা কলিমুল্লার দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয় এবং পরবর্তীতে একটা রহস্যজনক অবস্থার মাধ্যমে তার মৃত্যু ঘটে। যদিও সে মারা যায়, তবুও পুরো গল্প জুড়ে আসমার অস্তিত্ব ছিল। এই গল্পে আসমা ক্ষমতাশালী ব্যক্তিত্ব বা সমাজের দুর্নীতিগ্রস্ত সমাজের একটি ভিকটিম ছাড়া আর কিছুই নয়। আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে সাবরিনা নিনা, যিনি চ্যানেল আইয়ের একজন ক্রাইম রিপোর্টার। তিনি অনেক সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একজন নারী। এই গল্পে আমরা অনেকবার দেখব যে সাবরিনা নিনা অন্যায় দেখে আবেগাপ্লুত বা অনেক ইমোশনাল হয়ে যান এবং তিনি বারবার সত্য প্রকাশ করতে চাইলেও পেশাগত সীমাবদ্ধতা তাকে আটকে দেয়। এবার আমরা আলোচনা করব গল্পটির মাইনর ক্যারেক্টার্সগুলো নিয়ে। মাইনর ক্যারেক্টারগুলোর মধ্যে প্রথম ক্যারেক্টারটা হচ্ছে হাসান মিয়া, যিনি হোসেন মিয়ার ভাই। তিনি গল্পে খুব বেশি উপস্থিত না থাকলেও তার ছাদ থেকে পড়ে মারা যাওয়ার ঘটনাটা বিশেষভাবে উল্লেখযোগ্য। আর তিনি এই গল্পে দরিদ্র জীবনের অনিশ্চয়তা এবং ঝুঁকির বিষয়টিকে তাৎপর্যপূর্ণভাবে উপস্থাপন করেছেন। পরবর্তী ক্যারেক্টার হচ্ছে সেতু আলী, যিনি হচ্ছেন ইমান আলীর বাবা এবং গল্পের শুরুতেই তার মৃত্যু ঘটে। এই গল্পে আমরা দেখি যে সেতু আলীর অনুপস্থিতি ইমানের জীবনে একটি গভীর প্রভাব ফেলেছিল। সেতু আলী এখানে প্রেজেন্ট করেন যে একজন বাবার অনুপস্থিতিতে তার পরিবারের উপর, তার সন্তানের উপর ঠিক কতটা বিরূপ প্রভাব ফেলে। এই গল্পের নেক্সট মাইনর ক্যারেক্টার হচ্ছে রফিক, যিনি একজন সাধারণ কর্মচারী। এই গল্পে যাকে আসমার প্রেমিক হিসেবে দেখানো হয় এবং এক পর্যায়ে আমরা দেখতে পাই যে পুলিশ তাকে ব্যবহার করে এই মলেস্ট হওয়ার এই আসল সত্যটা গোপন করে, এমনকি তার থেকে জোরপূর্বক স্বীকারোক্তিও নেয়। আর এই রফিক চরিত্রের জোরপূর্বক স্বীকারোক্তিটি দেখায় যে এই দুর্নীতিগ্রস্ত সমাজ, এই সমাজের যে পাওয়ারফুল ব্যক্তিত্ব, তারা কিভাবে তাদের ক্ষমতার জোরে, টাকার জোরে, ভয়ের জোরে সত্যটাকে বিকৃত করে। এক কথায় এই গল্পে রফিক হচ্ছে মিথ্যার প্রমাণ এবং ক্ষমতার অপব্যবহারের একটি প্রতীক। নেক্সট আরেকটা ক্যারেক্টার হচ্ছে আলেফা বেগম, যিনি কলিমুল্লার ওয়াইফ। এই গল্পে তিনি সরাসরি অপরাধে জড়িত না হলেও তার নীরবতা খুবই গুরুত্বপূর্ণ এই গল্পে। গল্পটিতে তার নীরব উপস্থিতি অন্যায়ের প্রতি নীরব সমর্থনকে উপস্থাপন করে। নেক্সট আরেকটা ক্যারেক্টার হচ্ছে রিডলি জ্যাকবস। এইটিকে আমি ক্যারেক্টার বলবো না, এটা হচ্ছে একটা নাম, একজন ওয়েস্ট ইন্ডিজ উইকেট কিপারের নাম, যাকে ইমান অনুসরণ করত এবং কয়েকবারই আমরা এই গল্পে এই নামটি মেনশন করতে শুনবো। অ্যাকচুয়ালি রিডলি জ্যাকবসকে ইমান অনেক পছন্দ করতো অ্যাজ আ উইকেট কিপার, এবং সে যখন মাঠে খেলতো সে রিডলি জ্যাকবসের মতন উইকেট কিপিং করতে পছন্দ করতো। এই জন্য তার বন্ধুরা ইমান আলীকে প্রায় খেলার মাঠে রিড্ডু বলে ডাকতো। গল্পসূত্রে আমরা জানতে পারি যে রিডলি জ্যাকবসের ডাকনামও রিড্ডু ছিল। আর রিডলি জ্যাকবস এই নামটির সাথেই ইমান আলীর ছোটবেলার সেই স্বপ্ন, আনন্দ, শৈশবটা ফুটে উঠেছে। এরপর গল্পটিতে আমরা আরও একটি নাম শুনতে পাবো, যেটা হচ্ছে ফারুক ইঞ্জিনিয়ার, যিনি হচ্ছেন একজন ভারতীয় বিখ্যাত উইকেট কিপার। এই গল্পে তাকে উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে এটা দেখানোর জন্য যে ইমানের পক্ষে কোনোভাবেই একটা গাছের মধ্যে চড়া অবস্থায় এক হাতে আসমার পাঠানো চুরির যে সামগ্রী, সেগুলো এত কঠিন ক্যাচ ধরা ইমানের পক্ষে সম্ভব না। আর এই ফারুক ইঞ্জিনিয়ার ক্যারেক্টারটি প্রমাণ করে যে ইমানের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সেগুলো একেবারেই অযৌক্তিক। এবার আমরা জেনে নেব গল্পটির সামারি সম্পর্কে। গল্পটি মূলত দরিদ্র কিশোর ইমান আলীর জীবন, তার স্বপ্ন এবং সমাজের নির্মম অন্যায়ের কাহিনী তুলে ধরে। ইমান একজন গ্যারেজে কাজ করা ছোট ছেলে, যার মালিক হোসেন মিয়া। একদিন ছুটির দিনে ইমান ঘুড়ি এবং লাটাই নিয়ে খেলতে গেলেই হোসেন মিয়া রেগে যায়, যদিও তার রাগের পেছনে নিজের অতীতের স্মৃতি কাজ করছিল। ইমানের বাবা সেতু আলী ছিলেন বিখ্যাত ঘুড়ি নির্মাতা। এক দুর্ঘটনায় ঘুড়ি উড়ানোর সময় ইমানের বাবা এবং হোসেন মিয়ার ভাই হাসান মিয়া মারা যান। একদিন ইমানও তার মাকে হারায়। এত ছোট বয়সে এত বড় ক্ষতি সহ্য করেও ইমান বেঁচে থাকে, এটাই যেন একমাত্র ন্যায় বিচার। বর্তমানে ইমান ঘুড়ি উড়াতে ভালোবাসে। একদিন ঘুড়ি উড়ানোর সময় তার ঘুড়িটি হঠাৎ একটি নারিকেল গাছে দুই পাতার মাঝখানে আটকে যায়। আর ঘুড়িটি নামানোর উদ্দেশ্যে গাছে উঠলে একটি ভয়ঙ্কর ঘটনা দেখে। সে দেখে এক পুলিশ অফিসার, দারোগা সাহেব, তাদের এলাকার নামকরা দারোগা সাহেব কালিমুল্লাহ ও তার স্ত্রী এক গৃহকর্মী মেয়ে, যার নাম ছিল আসমা, তাকে নির্যাতন করছে এবং পরে তাকে বারান্দা থেকে ফেলে দেয়। আর এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী থাকে ইমান। এবং তাদেরই গ্রামের সাংবাদিক মুয়েদ ভাই এই ঘটনার তদন্ত শুরু করেন এবং সত্য প্রকাশের চেষ্টা করেন। কিন্তু ক্ষমতাশালী দারোগা এবং রাজনৈতিক প্রভাবের কারণে ঘটনাটি দমে যায় বা ধামাচাপা পড়ে যায়।
যার ফলে আসল অপরাধীরা পার পেয়ে যায় আর ইমানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। তাকে চোর এবং অপরাধী হিসেবে আদালতের দাঁড় করানো হয়। পরবর্তীতে কয়েক বছর পর মামলার যখন রায়ের জন্য আদালতে ইমানকে পুনরায় আনা হয়, তখন আদালতে একটি নাটকীয় ঘটনার মাধ্যমে ইমানের ক্ষুধা এবং দুর্বলতাকে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়। একটি খাবারের প্যাকেট ছুঁড়ে দিয়ে দেখানো হয় যে ইমান সহজেই তা ধরতে পারে। এই যুক্তি দিয়ে তাকে অপরাধী প্রমাণ করা হয় এবং শেষ পর্যন্ত সমাজের তথাকথিত ন্যায় বিচার আসলে অন্যায়ের পক্ষই নেয়। নির্দোষ ইমান শাস্তি পায় আর আসল অপরাধীরা থেকে যায় অদণ্ডিত। অর্থাৎ এই গল্পটি দেখায় যে সমাজে ক্ষমতা এবং প্রভাবের কাছে সত্য, ন্যায় বিচার ঠিক কতটা অসহায়। ইমানের ঘুড়ি যেমন আকাশে উঠতে চেয়েও শেষ পর্যন্ত ছিঁড়ে যায়, ঠিক তেমনিভাবে তার জীবনও অন্যায়ের কাছে হেরে যায়। এখানে গল্পটির সামারি খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে, শুধুমাত্র মূল ভাব বা মূল থিমগুলো বলা হয়েছে। কারণ এই গল্পটি যদি এখন পার্ট টু পার্ট বিস্তারিত বলা হয় তাহলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, তাই ভিডিওর এ পার্টে সামারিটা খুব সংক্ষেপে আলোচনা করা হলো। এই গল্পটির বিস্তারিত জানার জন্য আপনারা আমার চ্যানেলে এর প্রিভিয়াস ভিডিও অর্থাৎ ডেডালাস কাইটের সম্পূর্ণ বাংলায় একটি অডিও বুক রয়েছে, চাইলে দেখে নিতে পারেন এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশন অংশে ওই ভিডিওটির লিঙ্ক অ্যাড করে দেব। আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। See you in the next video. Allah Hafiz.